স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে ইশরাত জাহান। এবার জানাবো খবরে বিস্তারিত। ছিল নানা শঙ্কা, গুঞ্জন উঠেছিল -2 ফর্মুলার। তবে সব শঙ্কা দূরে ঠেলে প্রায় 4 মাসের চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লাখো নেতাকর্মীর অভ্যর্থনায় সিক্ত হয়ে দুপুর 1:30টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান বেগম খালেদা জিয়া। সঙ্গে আছেন 17 বছর নির্বাসনে থাকা পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এসেছেন আরেক পুত্রবধূ শর্মিলা রহমানও। তার ফিরে আসার মধ্য দিয়ে দেশের গণতন্ত্র আরও মসৃণ হবে জানিয়েছেন বিএনপি নেতারা। ঘড়ির কাঁটায় 10:40। সব আশঙ্কাকে দূরে ঠেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। বাইরে তখন লাখো জনতার স্রোত। বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে রাস্তার দুপাশে দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে নেতাকর্মীদের উচ্ছ্বাস। 11টার দিকে 2 পুত্রবধূকে নিয়ে বিমান থেকে নেমে আসেন বেগম জিয়া। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের জ্যেষ্ঠ নেতারা। আবেগাপ্লুত বিএনপি নেতাকর্মীরা তখনও অপেক্ষায়। অবশেষে 11:10 দিকে 2 পুত্রবধূকে নিয়ে বিমানবন্দরের বাইরে গাড়িতে চড়েন বেগম জিয়া। সেখানেই হাজারো দলীয় নেতাকর্মী তাকে এক নজর দেখার জন্য গাড়ির দিকে ছুটে যান। মানব প্রাচীর তৈরি হয় বেগম জিয়ার গাড়ি ঘিরে। হাত নেড়ে তাদের অভ্যর্থনার জবাবও দেন বিএনপি চেয়ারপারসন। নেতাকর্মীদের ভিড়ে পথে পথে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বেগম জিয়ার ফিরে আসাকে দেশের ও জনগণের জন্য উল্লেখযোগ্য দিন বলে মনে করছে বিএনপি নেতারা। এটা আমাদের জন্য, জাতির জন্য আজকে আনন্দের দিন এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। বিমানবন্দর থেকে ফিরোজার বাসভবন পর্যন্ত পুরোটা রাস্তায় ছিল জনস্রোত। ঠিক 1:25 বাসভবনে প্রবেশ করেন খালেদা জিয়া। 17 বছরের নির্বাসন শেষে পরিবারের সান্নিধ্য পেয়ে আপ্লুত ছিল বড় পুত্রবধূ জুবাইদা রহমান। সঙ্গে আছেন ছোট পুত্রবধূ শর্মিলা রহমানও। গাড়ি থেকে নেমে হেঁটে বাসভবনে প্রবেশ করে বেগম জিয়া। পরে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে গণমাধ্যমে কথা বলেন ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। 14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত উনার অবস্থা স্থিতিশীল আছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরায় নেতাকর্মীর একদিকে যেমন উচ্ছ্বসিত, অন্যদিকে আগামীর রাজনীতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, সেই সঙ্গে রাজপথের সকল আন্দোলনে তিনি অন্যতম প্রধান অনুপ্রেরণা হয়ে সামনে থাকবে এমনই মত সকল স্তরের নেতাকর্মী সহ উৎসুক জনতার। বাংলাদেশ সময় সোমবার বিকেলে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানান বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত 9:30টার দিকে তাকে বহনকারী বিশেষ এয়ারলাইন্সটি লন্ডন ছাড়ে। তারপর কাতারে ঘণ্টাখানিক বিরতি দেন। সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত তার সঙ্গে কুশল বিনিময় করেন। পরে দেশের উদ্দেশ্যে রওনা দেন। গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়া দেশে ফেরায় বাঁধ ভাঙা উচ্ছ্বাস নেতাকর্মীদের মধ্যে। বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে ঢল নামে শাহজালাল বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত। নেতাকর্মীদের আশা, বেগম খালেদা জিয়ার দেশে ফেরায় আরও সুসংগঠিত হবে দল, আর এর প্রভাব পড়বে আগামী নির্বাচনে। বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিএনপির নেতাকর্মীদের এই জনস্রোত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবন ফিরোজা পর্যন্ত পুরো পথে ঢল। রোদ উপেক্ষা করে ফুল, দলীয় জাতীয় পতাকা, ব্যানার, প্লেকার্ড হাতে দাঁড়ান সবাই। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর সড়ক ও আশেপাশের এলাকা। লন্ডন থেকে বেগম খালেদা জিয়া দেশে ফেরায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বরণ করতে ছিল না আয়োজনের কোনো কমতি। আমার কাছে অনেক ভালো লাগছে যে আমাদের প্রিয় নেত্রী 4 মাস শেষে চিকিৎসা শেষে বাংলাদেশে আসছে। এটা গণতন্ত্রের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় সামনে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে নেতৃত্ব দেবে। উনি সুস্থ হয়ে ফিরে আসার কারণে বাংলাদেশের মানুষ আবার নতুন করে সাহস
নতুন করে তারা উজ্জীবিত হবে। উনি এসেছেন দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের যে আকাঙ্ক্ষা সেটা আরো অনেক বেশি অনুপ্রাণিত হয়েছে। দলীয় চেয়ারপারসনকে এক নজর দেখতে অনেকে ঢাকায় এসেছেন আগের দিন। আমি এসেছি বরিশাল পটুয়াখালী বাউফল থেকে। দেশনেত্রী খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য আমরা সুদূর যশোর থেকে এসেছি। জনদুর্ভোগ এড়াতে রাস্তার দুই পাশ থেকে স্বাগত জানাতে দলের নির্দেশনা থাকলেও নেতাকর্মীদের অনেকেই নেমে আসেন সড়কে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আজকের ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা এটা উচিত জবাব হবে। এখন এক ঝলক দেখব। সুদূর লন্ডন থেকে তার পরিবারের কাছ থেকে ফিরে আসছেন, সেই আনন্দে আমরা তাকে স্বাগত জানানোর জন্য আসি। তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ের নেতাকর্মীরা আসেন বিএনপির চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে। ওনাকে অভ্যর্থনা জানাতে আমরা পুরা বাংলাদেশ নেমে গেছি। আমাদের অনেক এখানে আবেগ কাজ করতেছে। ওনার এই আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরও সুসংগঠিত হবে। আগামী নির্বাচনে অবশ্যই এটার প্রতিফলন করবে। এই আগমন তার আজকে বাংলাদেশের জনগণের সাহস যোগাবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরা ঘিরে বিশৃঙ্খলা এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের মাটিতে পা রাখার মধ্য দিয়ে প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তার জন্য প্রস্তুত করা হয়েছে ধানমন্ডির ৫ নম্বর সড়কের মাহবুব ভবন। নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জেনারেল জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ১৯৯৪ সালে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের মেয়ে ডাক্তার জুবাইদা রহমান। সুখের সংসার, রাজনৈতিক পরিবারে বিয়ে হওয়া কিছুটা টানাপোড়েন তো থাকেই, কিন্তু কখনো ভাবেননি নির্বাসনের মতো জীবনও কাটাতে হবে। ২০০৭ সালে ১/১১ পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন তার স্বামী তারেক রহমান। নেমে আসে অকথ্য নির্যাতন। সে সময়কার আইন শৃঙ্খলা বাহিনীর অত্যাচারে ভয়ানক অসুস্থ হয়ে পড়েন তিনি। নানা আইনি জটিলতা কাটিয়ে আহত অসুস্থ স্বামী তারেক রহমানকে নিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডন যান জুবাইদা রহমান। এরপর স্বামী এবং তিনি আর দেশে ফিরতে পারেননি। একে একে কেটেছে নির্বাসনের ১৭টি বছর। এর মধ্যে শেখ হাসিনা সরকার তার বিরুদ্ধেও দিয়েছে একের পর এক মামলা। এমনকি চিকিৎসক হিসেবে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির তার চাকরিটিও কেড়ে নেওয়া হয়। অবশেষে শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশের মাটিতে পা রাখলেন ডাক্তার জুবাইদা। যদিও সঙ্গে আসেননি স্বামী তারেক রহমান ও কন্যা জাইমা রহমান। দীর্ঘকাল পরে, সে 1/11 ক্রান্তিকালের পরে ডাক্তার জুবাইদা রহমান তিনি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেবের ওয়াইফ ডক্টর জুবাইদা রহমান তিনি দেশে ফিরছেন। আমরা ওনাকে শুভেচ্ছা জানাতে আসছি। ওনাদের দেখতে পাবো বা ওনারা নিজের বাড়িতে আসবে, একটা মানে অনুভূতি, অন্যরকম একটা অনুভূতি কাজ করে। ধানমন্ডির ৫ নম্বর সড়কের বাবার বাড়ি মাহবুব ভবনে উঠবেন জুবাইদা রহমান। সম্পন্ন করা হয়েছে বাড়ির সাজসজ্জা। পুলিশ সদস্য ছাড়া বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সদস্যরা দায়িত্ব পালন করবেন। বাড়িটিতে এখন তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু, বড় বোন শাহিনা জামান ও তার পরিবারের সদস্যরা বসবাস করেন। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। শিগগিরই দেশে প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এরই মধ্যে তার দেশে ফেরা নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে বিএনপিতে। ভাবা হচ্ছে তার নিরাপত্তা সহ অন্যান্য বিষয়। ২০০৭ সালে সেই সময়কার তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশ ছাড়তে বাধ্য হবার পর বিগত আওয়ামী লীগ আমলে আর ফিরতে দেওয়া হয়নি তারেক রহমানকে। আইনি জটিলতা কাটিয়ে এবার তার দেশে ফেরাকে গণতন্ত্রের নতুন এক যাত্রা হিসেবে দেখছে বিএনপি। ২০০৭ সালের ৭ই মার্চ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার করে ব্যাপক নির্যাতন চালানো হয় তারেক রহমানের উপর। ভয়াবহ ওই নির্যাতনের ঘটনায় আলোড়ন তৈরি হয় সারা দেশে। পরের বছর ২০০৮ সালের ৩রা সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তারেক রহমান। পরে ওই মাসেরই ১১ তারিখ উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। এরপর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয় আপাতত আর রাজনীতিতে না জড়ানোর পক্ষে তত্ত্বাবধায়ক সরকারের কাছে নিজের মতামত দিয়ে গেছেন তারেক রহমান। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠানো হলে ২০১৮ সালের ৮ই এপ্রিল দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়
তারেক রহমানকে। এরপর থেকেই বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দেন তিনি। বিদেশ থেকেও পরিচালিত করেন দলকে। দেশের নানা সংকটেও বিদেশ থেকে অবদান রেখেছেন তারেক রহমান। জনগণের উপর সরকারের চাপিয়ে দেয়া নানা সিদ্ধান্তের প্রতিবাদ করে গণমানুষের পাশে অবস্থান নিয়েছেন তিনি। দেশ ও রাষ্ট্র বিরোধী যে কোনো পদক্ষেপের প্রতিবাদ করেছেন দৃঢ় কণ্ঠে। কিন্তু বিগত সরকারের সময় অন্তত ৭৫টি মামলায় জর্জরিত করা হয়েছে তারেক রহমানকে। বিভিন্ন মামলায় সাজাও ঘোষণা করা হয়, জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানাও। এমনকি তারেক রহমান যাতে রাজনীতিতে ফিরতে না পারেন তার সব বন্দোবস্ত করা হয়েছিল। আদালত থেকে নির্দেশনা এনে তারেক রহমানের বক্তব্য এমনকি তার ছবি প্রচারেও নিষেধাজ্ঞা জারি করা হয়। বিগত সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। সবশেষ আওয়ামী লীগ সরকারের পতনের ছাত্র জনতার আন্দোলনেও দলের নেতাকর্মীদের সার্বক্ষণিক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। সরকার পতনের পর তার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও সাজা বাতিল হয়েছে, তবে এখনও কিছু আইনি জটিলতা রয়েছে। এরই মধ্যে নেতাকর্মীদের জন্য নতুন খবর, শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। এতে উজ্জীবিত তারা। দলের নেতারা বলছেন সব বাধা দূর করেই সামনে আসছে সুদিন। দেখুন, বাংলাদেশে যেমন আইনি কিছু জটিলতা আছে, দেশের বাইরে তিনি যেখানে আছেন যুক্তরাজ্যে সেখানেও আইনি জটিলতা রয়েছে। তিনি খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন, আমরা সে অপেক্ষায় রয়েছি। উনি দেশে আসার বিষয়টা প্রয়োজনীয় পদক্ষেপ তিনি যথাসময়ে নেবেন। এই ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। ওনার বিরুদ্ধে যতগুলো মামলা দায়ের করা হয়েছিল, যেগুলোতে কনভিকশন হয়েছিল, প্রায় প্রত্যেকটা কনভিকশনে তিনি খালাস পেয়েছেন, একটা পেন্ডিং আছে। এরই মধ্যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি নিয়েছে বিএনপি। গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে তার নিরাপত্তার বিষয়। রাজনৈতিক কার্যালয় ও বাসার বিষয়ে কাজ করছে দলটি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব শিগগির দেশে ফিরবেন। আমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিচ্ছি ওনার অবস্থানের জন্য, ওনার সিকিউরিটি সাইটটা এবং ওনার পলিটিক্যাল পার্টির যে দফতর, কোথায় বসবেন, কোথায় থাকবেন, ওনার সিকিউরিটি কীভাবে করবেন, এগুলো আমরা সব আয়োজন শুরু করে দিয়েছি। তা আশা করি তিনি খুব শিগগিরই প্রত্যাবর্তন করবেন। তারেক রহমান দেশে ফিরলে নতুন শক্তি তৈরি হবে গণতন্ত্রকামী মানুষের মধ্যে। যাত্রা শুরু হবে নতুন গণতন্ত্রের, এমনটাই মনে করছে বিএনপি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের উপরে প্রথম দিনের শুনানি শেষ। পরবর্তী শুনানির জন্য ৮ মে দিন ঠিক করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে চলে শুনানি। এটিএম আজহারুল ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। 4 আইনি যুক্তিতে জামায়াত নেতার শাস্তি থেকে খালাস চান। বলেন, এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড আন্তর্জাতিক আইন মেনে হয়নি। রায়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মামলা সাক্ষ্য প্রমাণ ছিল দুর্বল ও সাজানো। এছাড়া শিশির মনির যুক্তিতর্ক উপস্থাপনে তুলে ধরেন, জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হয় সংক্ষিপ্ত রায়ে, যা উপমহাদেশের বিচারিক ইতিহাসে ব্যতিক্রম। মুক্তিযুদ্ধে গণহত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। তার সন্তান কয়জন এটাও বলতে পারেন না, কিন্তু তিনি আসামির নাম বলেন। তাকে কি করে আমি বিশ্বাস করব? এই কথা বলে তিনি এদের সাক্ষ্যগত কোনো মূল্য নাই এবং এদের উপর বিশ্বাস করে কাউকে সাজা দেওয়া যাবে না। এবং এটিএম আজহার সাহেবকে 2 নম্বর চার্জ এবং 3 নম্বর চার্জ থেকে তিনি বেকসুর খালাস দিয়েছেন। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের 9টি ধারা বাতিল করে সাইবার সুরক্ষা আইন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়। নতুন এই আইনে নিষিদ্ধ করা হয়েছে অনলাইন জুয়া, নারী ও শিশুদের নিয়ে হয়রানিমূলক প্রচারণা এবং ধর্মীয় উস্কানিকে শাস্তির আওতায় রাখা হয়েছে। আগের আইনের বাতিল হওয়া 9টি ধারায় হওয়া নতুন মামলা নতুন আইনের গেজেট হলেই বাতিল হয়ে যাবে। এছাড়াও সভায় সিআরপিসি আইনও চূড়ান্ত অনুমোদন হয়েছে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাতিল হওয়া 8টি ধারাতেই হয়েছে 95% মামলা, যা দিয়ে কণ্ঠ রোধ করা হতো। নতুন আইনে সর্বোচ্চ সাজা 2 বছর এবং হয়রানির উদ্দেশ্যে মামলা করলে তার সাজা আরও বেশি রাখা হয়েছে। এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল জানান, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে দেখানো কিছু প্রতিক্রিয়া বিদ্বেষমূলক, যা ঠিক নয়।
আমাদের ল মিনিস্ট্রির ভেটিংয়ের পর গেজেট নোটিফিকেশন হবে, হয়তো আপনার এই সপ্তাহের মধ্যে এটা চূড়ান্তভাবে প্রয়োগ হয়ে যাবে। প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং এই আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেখানকার 9টা ধারা বাতিল করা হয়েছে এবং এই 9টা ধারাই ছিল কুখ্যাত ধারা। এই ধারাগুলোতে 95% মামলা দায়ের হয়েছিল। এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সোহরাওয়ার্দী উদ্যানে ৩রা মে মহাসমাবেশে 2 বক্তার আপত্তিকর শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দলের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলেন, কোনো আপত্তিকর শব্দ হেফাজতে ইসলাম সমর্থন করে না। বক্তব্যে যদি কেউ কষ্ট পান তাদের প্রতিও দুঃখ প্রকাশ করেন তিনি। বিগত সময় যারা আলেম ওলামাকে বিদ্বেষমূলকভাবে কটাক্ষ করেন তাদেরও আপত্তিকর শব্দ চয়ন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। শাপলা চত্বরের গণহত্যায় আওয়ামী লীগকে যারা উৎসাহ দিয়েছিল তা তারা ভুলে যাননি বলে হুঁশিয়ারি দেওয়া হয় বিবৃতিতে। এর আগে সোমবার হেফাজতে ইসলামকে আইনি নোটিশ দিয়েছিলেন এনসিপির 3 নেত্রী সহ 6 নারী। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নওগাঁ। কৃষি ভাণ্ডার খ্যাত নওগাঁ জেলা, রয়েছে সংকট, সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন কাজ করেছে নওগাঁ জেলায়। সেখানের বিভিন্ন সমস্যা উঠে এসেছে। কৃষিতেও রয়েছে নানা সমস্যা। আমাদের সাথে কয়েকজন সুধীজন রয়েছেন, তাদের কাছ থেকে জানবো কৃষিতে কি কি সমস্যা রয়েছে। এই যে আপনার এলাকায় ধান উৎপাদন হতো এক সময় বেশি, সেখানে কি কি সমস্যা রয়েছে? আমাদের এলাকায় ধানের জাত নির্ধারণ করা নাই। সরকারের উচিত আমাদের জেলাতে এই ধান যেগুলো উৎপাদন করি সরকারি সহযোগিতায় উন্নত মানের বীজ এবং সার এবং এর সঙ্গে সুদ ছাড়া ঋণ প্রদান করে কৃষককে সহযোগিতা করলে এই উৎপাদন আরও অগ্রগতি হবে। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে এখানে কৃষির উপর যে সরকারের সহজ ঋণ মুক্ত মানে সুদ মুক্ত ঋণ দিলেই হচ্ছে সেখানে সমাধানটা হতে পারে। আরও কৃষক রয়েছেন, তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো যে আপনাদের ধান উৎপাদনে কীরকম খরচ হয়। হ্যালো, খরচ করতে করতে ওর সমস্যার দাম এত টাকা লাগে, 4-5 হাজার টাকা খরচ করে 10 হাজার টাকা খরচ করে দেয় মোট। অথচ ধানের মূল্য দাম পাওয়া যায় না। ধানের মূল্য অথচ 1100 টাকা মূল্য এখন বিক্রি হচ্ছে। এখন দাম সরকার থেকে দিচ্ছে 1400 টাকা দাম, অথচ মূল্য আমরা পাচ্ছি না। আমরা শ্রমিক মানুষেরা, ওই গৃহস্থ মানুষেরা কোনোভাবেই পর্তা করতে পারতেছে না। খুব খাটে খুঁড়ে এই অবস্থায় করা হয়েছে। আর কি কি সংকট রয়েছে এই কৃষি ক্ষেত্রে? আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল রানা। আচ্ছা, আমরা জানি যে বাংলাদেশের মধ্যে সবচাইতে আমাদের নওগাঁ জেলাটা হচ্ছে কৃষির মধ্যে আমরা খুব বিখ্যাত। তো সেক্ষেত্রে এখন বর্তমান মানুষ মানে কৃষি থেকে দূরে চলে যাচ্ছে একমাত্র কারণ যদি বলা যায় সেখানে যে কৃষকরা তারা অনেক কষ্ট করে মাঠে পায়ের ঘাম পরিশ্রম করে তারা যে কাজ করতেছে কিন্তু তার ন্যায্য মূল্যটা পাচ্ছে না, যার কারণে কৃষকরা কৃষি কাজ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তো আমি মনে করি যে এবং ন্যায্য মূল্যটা যদি কৃষকরা পায় সেক্ষেত্রে তারা কৃষিটাকে আমরা আরও ডেভেলপ করতে পারবো। তো সুতরাং এবং আরও দেখা যাচ্ছে যে ধানটা বেচার পরে কৃষকরা টাকাগুলো পাচ্ছে অনেক পরে, আজ দেবো না কাল দেবো না পরশু দেবো করে অনেকবার মানে ইয়ে করতেছে, মানে ঘুরাচ্ছে আর কি, যার কারণে কৃষকরা কৃষিকাজ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তো আমি মনে করব এই সমস্ত জিনিসগুলো মার্কিং করে যদি এটাকে ঠিক করা হয় তাহলে মানে কৃষির দিকে আমরা আরও খুব উন্নতি করতে পারবো। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে কৃষকরা এখানে ধানের উৎপাদনের পর ন্যায্য মূল্য পাচ্ছেন না, এইসব সমস্যার কথা বলছিলেন। আমরা কিন্তু এসব সমস্যা নিয়ে রাত 9টায় জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবো, এই সমস্যাগুলো সমাধানের জন্য কি কি করা প্রয়োজন। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সঙ্গেই থাকুন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 3য় দিনের মতো একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার সহ 5 দফা দাবিতে 7 দিনের আলটিমেটাম দিয়ে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য শিক্ষকদের নিয়ে সভা করলেও কোনো সমাধান হচ্ছে না। অন্যদিকে শিক্ষকদের কাছে সাধারণ ক্ষমা চেয়ে খোলা চিঠি দিয়েছেন শিক্ষার্থীরা, তবে শিক্ষকেরা তাদের দাবির ব্যাপারে অনড়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপাচার্যকে অব্যাহতি দেয় ইউজিসি। 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরুর কথা থাকলেও তা হয়নি।